ওলি আহমদ সাহেবের মতো লোক যদি মেন্টালি ডিস্টার্ব না হইতো, ক্লিয়ারলি বুঝে শুনে একটা লোক রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হচ্ছে যার পাশ করার কোনো সম্ভাবনা নাই, কিছু বেঈমান থাকবে যারা পথ পরিবর্তন করবে, যারা পক্ষ পরিবর্তন করবে। আমি ওই গোনাতে এখন ওলি আহমদ সাহেবকে দেখি। ওই যে বুড়ো বয়সে ভীমরতি যাকে বলা হয়, উনি সেই রোগে ভুগছেন। নতুন বাংলাদেশ দেখছেন দর্শক, আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে আছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা ও এমপি বিএনপি। আজকের আলোচনার বিষয় আমরা ঠিক করেছি রাজনীতি, মুক্তিযুদ্ধ এবং একজন ফজলুর রহমান। যে বিষয় নিয়ে আবার আপনার কাছে ফিরবো স্যার, সেটি হচ্ছে আপনি সংসদে বলেছেন যে কোনো মুক্তিযোদ্ধা পরিবারের লোক কখনো জামাত করতে পারে না। আজকে জামাতের 11 দলীয় জোটের প্রেসিডেন্ট প্রার্থী মুক্তিযোদ্ধা কর্নেল আহমেদ অলি, এই বিষয়টিকে তাহলে আপনি কিভাবে দেখবেন? আপনার ব্যাখ্যা জানতে চাই। জামাতের 11 দলীয় জোটের প্রেসিডেন্ট প্রার্থী কর্নেল অলি আহমেদ, মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ। দেখেন, আমি আরেকদিন বলছিলাম কথাটা, আজকেও বলি, মীর জাফর যে বাংলার স্বাধীনতা অস্তমিত করার জন্য 1 নম্বর দায়ী বিশ্বাসঘাতক, সেই মীর জাফর কিন্তু তার জীবনে এর আগে আলীবর্দী খানের নেতৃত্বে বর্গীদের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলার স্বাধীনতা রক্ষা করার চেষ্টা করছে, তখনও সে সেনাপতি ছিল। কাজী একবার মুক্তিযোদ্ধা ছিলেন, হ্যাঁ নিশ্চিত উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি মুক্তিযুদ্ধের এটাও নিশ্চিত। কিন্তু আজকেও যদি তাকে বলা হয় সে সেই 71-এর মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, সেটা ঠিক হবে না। লাভে হোক, লোভে হোক, জ্ঞানে হোক, অজ্ঞানে হোক, স্বার্থে হোক, যে কোনো কারণেই হোক, আজকে সে তার এই অবস্থান থেকে সরে গেছে। এখন আর মানুষ তাদেরকে মানুষ মনে করে না, সেই মাপের মানুষ তারা না। এখন তারা তাদেরকে দিয়ে যা ইচ্ছা করানো যায়। কাজেই ওলি আহমদ সাহেবের মতো লোক যদি মেন্টালি ডিস্টার্ব না হইতো, ক্লিয়ারলি বুঝে শুনে একটা লোক রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হচ্ছে যার পাশ করার কোনো সম্ভাবনা নাই, কারণ তাদের সর্বোচ্চ ভোট হবে 76 বা 75, আর অপরদিকে ভোটের সংখ্যা আছে 225 আমাদের। কাজেই এই লোকটার যদি ভীমরতি না ধরে থাকে, তাহলে তো তার রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হওয়ার কথা না। আর তাকে এখন আর আমি মুক্তিযুদ্ধের কেউ মনে করি না। কিছু বেঈমান থাকবে যারা পথ পরিবর্তন করবে, যারা পক্ষ পরিবর্তন করবে। আমি ওই গোনাতে এখন ওলি আহমদ সাহেবকে দেখি। এর বেশি তাকে আমি অপমান করে কোনো কথা বলতে চাই না। ওই যে বুড়ো বয়সে ভীমরতি যাকে বলা হয়, উনি সেই রোগে ভুগছেন, অথবা লাভে লোভে। আমি কথাটা তো বললামই। জি, আবারও যদি একটু ফিরে যাই, বর্তমানে আবার দেখলাম যে বিএনপির পক্ষ থেকে 2টি মনোনয়ন নেওয়া হয়েছে, যদিও আসলে সঠিকভাবে বলা যায়নি কোনটি কার অথবা কে কার জন্য নিচ্ছেন, সে ব্যাপারেও আপনি জানেন কিনা? বিএনপি থেকে তাহলে 2টি মনোনয়ন কেন নেওয়া হলো? বিএনপি তো একটি দল, যদিও নিয়মের বহির্ভূত না, এটি নিয়মে আছেন, সেক্ষেত্রে আপনার বিএনপির নিয়মের বহির্ভূত না, 2টি মনোনয়ন নেওয়া আসলে নিয়ম বহির্ভূত নয়, নিতেই পারেন, কিন্তু তারপরেও বিএনপি তো একটি দল, এখানে আসলে আবার 2টি মনোনয়ন নেওয়া হলো, আপনার কোনো ধারণা আছে কিনা এই সম্পর্কে রাষ্ট্রপতি পদে? আমি প্রশ্নটা আচ্ছা, বিএনপির পক্ষ থেকে মনোনয়ন গ্রহণ করেছেন 2 জন, তারা কাদের জন্য নিয়েছেন সেটি এখনো স্পষ্ট নয়। রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, এটা বলার সময় এখন আসে না। Let us wait for time and the time will answer in time. কারণ আমি বিশ্বাস করি, যদিও অনেকে বলে যে তারুণ্যের প্রতীক আমাদের প্রধানমন্ত্রী, না, উনি এখন আর তারুণ্যের প্রতীক না, উনি অভিজ্ঞতার প্রতীক। কাজেই উনার উপরেই দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির পক্ষ থেকে, এবং উনি নির্ভুলভাবে, নির্ভীক হৃদয়ে সঠিক সিদ্ধান্তটা সঠিক সময়ে নেবেন। জি, তারুণ্যের প্রতীক, আসলে তরুণ নিয়ে যখনই কথা বলেন আপনি, আমার আসলে যে বিষয়গুলো নিয়ে মাথায় আসে, আপনি জুলাই গণ অভ্যুত্থানকে বলেছিলেন যে এটি একটি মেটিকুলাস ডিজাইন ছিল। এই বিষয়টি আসলে আপনি
এখনো বলছেন বিভিন্ন জায়গায়, আমি দেখছি কিছুদিন আগেও আপনি একটা জায়গায় বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থান একটি মেটিকুলাস ডিজাইন ছিল, একই সাথে আমি বলি নাই জি কথাটা। যিনি জুলাই গণ অভ্যুত্থানের পরে যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব কথাটা বলছেন মিটিকুলো, আমি ওইটা বলছি। জি। এবং এটা পরে প্রমাণিত হয়েছে যে এটা একটা চক্রান্তের, তাদের দিক থেকে একটা চক্রান্তের ফসল, পাবলিকের দিক থেকে বা বিএনপির দিক থেকে না, তাদের দিক থেকে এটা চক্রান্ত ছিল। উনি, জামাতে ইসলাম, এনসিপির এইসব ছেলেপেলেরা আর যত আন্ডা বাচ্চা যা আছে, স্বাধীনতা বিরোধী শক্তির আন্ডা বাচ্চা যারা, সব একসাথে ছিলেন, এটা বিএনপি না। জি। তাহলে এই যে মানে এইটা তো আসলে এক ধরনের, আপনি যেহেতু এই বিষয়টা নিয়ে খোলামেলা কথা বলছেন, এটা কি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন কিনা? নিশ্চয়ই ইতিহাস একদিন প্রমাণ করবে। আপনাকে একটা কথা বলি, 1757 সনে যখন পলাশির যুদ্ধে মীর জাফর বিশ্বাসঘাতকতা করে নবাব হলো, আর সিরাজউদ্দৌলাকে যখন ভগবানগোলা থেকে মীর কাসিমের নেতৃত্বে ধরে নিয়ে তাকে হত্যা করা হলো 3রা জুলাই, এবং তার লাশটা যখন মুর্শিদাবাদ শহরে ঘোড়ার গাড়ির পিছনে টাইনা ঘোরানো হইল আর বলা হইল এই তোমাদের বিশ্বাসঘাতক নবাব সিরাজউদ্দৌলা, মানুষ তখন হাততালি দিছে আর স্লোগান দিছে নবাব মীর জাফর কি জয়, নবাব মীর জাফর কি জয়। এটা 100 বছর পর্যন্ত চলছে, নবাব মীর জাফর কি জয়। কিন্তু 1857 সনে যখন প্রথম ভারতবর্ষের বা বাংলার সিপাহী বিদ্রোহ হইল, তখন কিন্তু স্লোগান হইল মীর জাফর বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলা দেশপ্রেমিক। 100 বছর পরে এটা প্রতিষ্ঠিত হইল, 3 জেনারেশনের আগে প্রতিষ্ঠিত হয় নাই যে মীর জাফর ছিল বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলা দেশপ্রেমিক। এবং অনন্তকালের ইতিহাস এটা প্রমাণ করবে এখন যে সিরাজউদ্দৌলা দেশপ্রেমিক, মীর জাফর ছিল বিশ্বাসঘাতক। তাহলে সেই লম্বা সময় আসলে বাংলাদেশের কাছে আছে কিনা? আমাদের দেশের ভৌগোলিক অবস্থানের কথা বলি, বা যদি রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন আসলে রাজনীতির যে অবস্থা সেটার কথা যদি বলি, আমাদের কাছে আসলে তাহলে রাজনীতি বোঝার, চিন্তা করার, বা আমরা আসলে রাজনীতি সম্পর্কে আরো সচেতন হবার সুযোগ আমাদের কাছে কতখানি রয়েছে? আছে, সুযোগ আছে, জিনিসটা আসবে, জিনিসটা আসবে, আসতেছে, আস্তে আস্তে আসতেছে। কারণ এই দেশটার নাম যে বাংলাদেশ, এই বাংলাদেশ নামটা হইল কেন? এটা তো ছিল পাকিস্তান। তো পাকিস্তান থেকে যে বাংলাদেশ হলাম আমরা, কি কারণে হলাম, কিভাবে হলাম? একটা যুদ্ধ হয়েছিল, এটার নাম ছিল মুক্তিযুদ্ধ। 23 বছর পাকিস্তানে থেকে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে আজকের বাংলাদেশ হলো। তো বাংলাদেশ যারা করলো, যুদ্ধ করলো, তাদের নাম হলো মুক্তিযোদ্ধা। কাজে বাংলাদেশে যে ফাইটটা চলতেছে এখন, সারা বাংলাদেশের হাজার হাজার মুক্তিযোদ্ধা, তাদের কারো বয়স 70-এর নিচে না, অনেকের বয়স 80-90 পর্যন্ত আছে যারা যুদ্ধ করছে। তারা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশকে রক্ষা করার জন্য এবং মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখার জন্য শেষ জীবনটা দেয়া যাবে। এবং এইখানে একটা কিন্তু সৃষ্টি হবে ভ্রূণ, আবার নতুন করে, না রাজাকার নয় মুক্তিযুদ্ধই সত্য, রাজাকার নয় মুক্তিযুদ্ধই সত্য, সেই জায়গাটা আসবে। এবং আস্তে আস্তে বিএনপি সেই জায়গাতে কিন্তু আসছে। বিএনপি চেষ্টা করছিল অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড কম্প্রোমাইজ করে একটা রাজনীতি করার জন্য, কিন্তু সাপরে গলায় পেশায় রাইকা দুধ খাওয়ায়া অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ হয় না, কারণ সাপ সুযোগ পেলে পরে সুবল দেবে। এই জায়গাটা এখন খুব প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হয়ে গেছে, খুব প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। এবং এখন তো ইসলামিক শক্তিগুলো বা ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, সেই শক্তিগুলোর মধ্যে এমন বিভক্তি এসেছে যে আমার তো ধারণা 75% ফোর্সেস অফ ইসলামিক পার্টিস, 75% ইসলামী রাজনীতি যারা করে তারাও জামাতের বিরুদ্ধে। এখন ইসলামের রাজনীতি যারা করে সবাই তো স্বাধীনতার বিপক্ষে না। এই দেশে সবচেয়ে এক সময় ছিল সুন্নিরা ছিল সবচেয়ে বেশি, 90%, কিন্তু ওয়াহাবিরা আইসা, সালাফিরা আইসা এখন সুন্নিদেরকে, ওই যে যারা ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, দরবেশ, মাজার, যারা এই দেশে আইসা বলছে শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, সেই যে ইসলামের মর্মবাণী, প্রকৃত মর্মবাণী, সেই যে ওলিয়া উলিয়া, হজরত খাজা মাইনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, বখতিয়ার খাকি, ওই শাহ সুলতান
নেত্রকোনার মদনপুরের হযরত শাহজালাল, শাহপরান, গেসুদারাজ, কল্লা শহীদ, শাহ নাসির উদ্দিন, বাইজিদ বুস্তামি, জি খান জাহান আলী সহ, শাহ মখদুম সহ যারা এই বাংলায় যারা ইসলাম প্রচার করছে, তাদের মাধ্যমে ইসলাম তারাই ছিল সবকিছু। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক শক্তিতে সেই ওহাবিরা সামনে এসে পড়েছে, যারা আল্লাহ মানে, রসুল মানে না, রসুল মানে রসুলকে রসুলের মতো মানে না, বলে উনি আমাদের বড় ভাইয়ের মতো, ওহাবিজম। যারা এই দেশটাকে মওদুদিবাদের মাধ্যমে প্রকৃত ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু একটা সময় আসবে, দুইটা জিনিস দাঁড়াবে দেশে, একটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি দাঁড়াবে, আর ধর্মের পক্ষে দাঁড়াবে এই দেশে আহলে সুন্নাতুল জামাত বা দাঁড়াবে। সরকার আসলে এই বিষয়গুলো নিয়ে কতখানি সচেতন, সুফিজম যাকে বলে, জি ওইটা দাঁড়াবে ধর্মের পক্ষে, আমি বললাম দেখবেন। হ্যাঁ, কিন্তু এখানেই প্রশ্ন আসলে সরকার এই বিষয়গুলো নিয়ে কতটা সচেতন। প্রথম প্রশ্ন, আপনি যেমনটা বললেন যে জামাতের ভিতরে অনেক জামাতের লোকজনই তাদের আদর্শ যেটা সেটাকে আসলে বিশ্বাস করতে চায় না, বা হয়তো মুক্তিযুদ্ধের বিপক্ষে তারা দাঁড়াতে চায় না। ঠিক একইভাবে আমরা শুনি যে বিএনপির মধ্যে অসংখ্য লোক আছে যারা আসলে জামাতি চিন্তা ভাবনার ধারণা করেন, তারা বিএনপিতে গুজে আছেন, বসে আছেন। সেই জায়গায় আসলে সরকার অবগত কিনা, ওই জায়গা থেকে তারা সচেতন কিনা? এইটা বললে ওই যে গুপ্ত একটা শব্দ বেরিয়েছে, এটা আমি বলতে চাই না গুপ্ত। এরা হইল মুনাফেক, যারা তারা সবার মধ্যে ঢুকে নিজেকে ইনফিল্ট্রেট করতে চায় ব্যাপারটাকে। দেখেন কিছুদিন আগে যে ছেলেটি ছাত্রলীগ করতো, ওই যে এই যে 7-8টা ছেলে দেখেন, 4টা ছেলে ছাত্রলীগ করতো, এবং দেখবেন বঙ্গবন্ধুকে নিয়ে কি বক্তৃতা করতেছে। এই যে কি ছেলেটা, এর নাম সার্জিস আলম, ছেলেটার নাম বোধহয়। আরে বাবা, বঙ্গবন্ধু এই পৃথিবীর শ্রেষ্ঠ কইতেছে। আবার এই লোকটাই ডান দিক দিয়ে কইতেছে, এই শেখ মুজিবুর রহমানের দেশ বিক্রি করে দিয়েছে, সে হইলো ভারতের, একই কথা কইতেছে। এরা হইল এইটা রাজনীতিটাকে সাংঘাতিকভাবে অভিশপ্ত করে ফেলছে, গোপন রাজনীতি করে ফেলছে। তাদের বিশ্বাসের কোনো জায়গা নাই, কোনো আদর্শে তারা বিশ্বাস করে না। সমস্ত ব্যাপারটাই তারা বিশ্বাস করে যে বাংলাদেশকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার সবকিছু আমাকে করতে হবে। এটার কোনো নীতি নাই, আদর্শ নাই। কাজেই এটা বিএনপির ভিতরে থাকবে না, আমি এটা মনে করি। নিশ্চিতভাবে বিএনপির ভিতরে কিছু লোক থাকতে পারে যারা এখনো বিভ্রান্ত আছে। ধন্যবাদ আপনাকে। আবারও বিরতির সময় হলো, দর্শক ফিরছি কিছুক্ষণের মধ্যে, থাকুন।